এবার 7 কলেজের শিক্ষার্থীদের 24 ঘন্টার আলটিমেটাম, ডক্টর মামুনের পদত্যাগ ও পুলিশি হামলার বিচার দাবি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মুক্ত হচ্ছে 7 কলেজ, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় নিয়ে চলছে আলোচনা। 812 কোটি টাকা আত্মসাতের অভিযোগ তারিক সিদ্দিকের বিরুদ্ধে মামলা, খতিয়ে দেখা হচ্ছে জাফর ইকবালের সংশ্লিষ্টতা। এবার ইসলামী আন্দোলনের সাথে বিএনপির বৈঠক, নির্বাচন সহ 10 দফা নিয়ে ঐকমত্য। ব্যবসায়ী নাসিরকে হত্যা চেষ্টা মামলায় পরিমনির জামিন, কথা বলেননি ফেসবুক পোস্ট নিয়ে। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। সংবাদ আরও থাকছে। নামে বেনামে ডাক্তার এনামের অঢেল সম্পদ, নদী দখল করে গড়েছেন স্টেডিয়াম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ, পুলিশি হামলার বিচারসহ 6 দফা দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে 7 কলেজের শিক্ষার্থীরা। সোমবার সন্ধ্যায় ঢাকা কলেজের শহীদ মিনারে সংবাদ সম্মেলনে 7 কলেজের শিক্ষার্থীরা বলেন, দাবি না মানলে পর্যায়ক্রমে ব্লকেট কর্মসূচি ঘোষণা করা হবে। আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত 7 কলেজের ভর্তি পরীক্ষার অযৌক্তিক কোটা বাতিল সহ 5 দফা দাবিতে স্মারকলিপি দেয়ার 20 দিন পর রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মামুন আহমেদের কার্যালয়ে যান শিক্ষার্থীরা। সে সময় বাধে বাকবিতণ্ডা। এর পরপরই 7 কলেজের একদল শিক্ষার্থী রোববার সন্ধ্যায় সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে উপাচার্যকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দেয়। পরে রাত 11টা নাগাদ উপাচার্যের বাসভবন ঘেরাও করতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ বাধে তাদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে দফায় দফায় টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। পরে পুলিশের শক্তি প্রয়োগ এবং উপাচার্যের অনাকাঙ্ক্ষিত আচরণের প্রতিবাদে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে ফিরে যান ঢাকা কলেজের শিক্ষার্থীরা। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য 7 কলেজের অধ্যক্ষদের সাথে বৈঠকে অধিভুক্তি বাতিলের দাবি মেনে নেয়। তবে 7 কলেজের শিক্ষার্থীরা নতুন 6 দফা দিয়ে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। তারা বলছেন, ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘাতের দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা চাইতে হবে। নিউ মার্কেট থানা পুলিশের ন্যাক্কারজনক হামলার ঘটনায় ওসি সহ জড়িত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার সহ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এবং হত্যা চেষ্টায় আমাদের এক শিক্ষার্থীকে গুরুতর আহত করেছে। আমরা চাই ওই কর্তব্যরত পুলিশ অফিসার এবং এসি ওসি সহ সকলের প্রত্যাহার এবং বিভাগীয় তদন্ত সাপেক্ষে তাদের দোষী সাব্যস্ত করে আইনের আওতায় এনে বিচারের আওতায় আনতে হবে। ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজ সহ 7 কলেজের নারী শিক্ষার্থীদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য ও অশালীন অঙ্গভঙ্গির সঙ্গে জড়িতদের বিচারের দাবিও জানান তারা। এই রকম অসৎ আচরণ এবং ছাত্রছাত্রী শিক্ষার্থী সুলভ আচরণ না করা শিক্ষকদের এবং এই সমস্ত প্রশাসনকে আমরা আমাদের এই বিশ্ববিদ্যালয় কমিটিতে চাই না। দাবি না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা। 24 ঘন্টা পরবর্তী আমরা কঠোর থেকে কঠোর অবস্থানে যাব এবং এই কর্মসূচি কিন্তু ঢাকা ব্লকেট কর্মসূচি হতে পারে। তরিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। এর আগে 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করার সিদ্ধান্ত হয়। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এখন থেকে ভর্তি পরীক্ষা সহ যাবতীয় সিদ্ধান্ত কলেজগুলো নিজেদের মতো করে গ্রহণ করবে। অল্প দিনের মধ্যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের বিষয়ে উদ্যোগও নেওয়া হচ্ছে। মানিক শিকদারের রিপোর্ট। 2017 সাল থেকে রাজধানীর 7টি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করার পর থেকেই চলছে নানা নাটকীয়তা। কখনো আলোচনা এসেছে বৈষম্য, আবার কখনো প্রশ্ন উঠেছে শিক্ষার মান নিয়ে। 5 আগস্টের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা হতে আবারও সোচ্চার হয়ে ওঠে কলেজগুলোর শিক্ষার্থীরা।
সবশেষ রোববার রাতে সহিংস রূপ নেয় তাদের আন্দোলন। অবশেষে টনক নড়ে কর্তৃপক্ষের। শিক্ষার্থীদের আলটিমেটামের পর ঘোষণা আসে কলেজগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিমুক্ত করার। কলেজগুলোর 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাও আলাদাভাবে অনুষ্ঠানের সিদ্ধান্ত আসে। বিষয়টিকে স্বাগত জানালেও সব দাবি মানা হয়নি বলে অভিযোগ আন্দোলনকারীদের। আমরা চাবো যে আমাদের সকল দাবিগুলো খুব দ্রুত সময়ের মধ্যে মানা হবে। যিনি আসলে শিক্ষার্থীদের সাথে বাজে বিহেভ করেছে তিনি কিন্তু ক্ষমা চাননি, তিনি কিন্তু তাকে কিন্তু অপসারণ করা হয়নি এবং আমরা এটাও শুনেছি যে তিনি লবিং করার মাধ্যমে ওইখানে নিয়োগ পেয়েছেন। সংশ্লিষ্ট কলেজগুলোর অধ্যক্ষরা বলছেন ছাত্রদের উত্থাপিত সব দাবি নিয়ে আলোচনা হয়েছে এবং সংকটের অবসান হতে যাচ্ছে। সিদ্ধান্ত এটা হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিটা হচ্ছে না, কারণ ছাত্রদের দাবির মধ্যে এটা ছিল যে তারা এই বিশ্ববিদ্যালয়ে আন্ডার ভর্তি চায় না। এটা কিন্তু সুস্পষ্ট, সেই জায়গাটা একেবারে কনক্রিট যে এই ভর্তির এই যে কামিং যে ভর্তি এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে হচ্ছে না। নতুন বিশ্ববিদ্যালয় গঠনের ব্যাপারেও আলোচনা চলছে বলে জানান ঢাকা কলেজের অধ্যক্ষ। তারা এরকম একটা প্রতিষ্ঠানের কথা চিন্তা করেছেন বলে একটি কমিটি গঠিত হয়েছে। তারাও স্পষ্টভাবে বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাইরে আলাদা একটা প্রতিষ্ঠান গড়ে তোলা। এতদিন অধিভুক্ত থাকা 7 কলেজগুলো হলো ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমির কলেজ, বাংলা কলেজ, কবি নজরুল কলেজ, বদরুন্নেসা কলেজ, সোহরাওয়ার্দী কলেজ। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। শিক্ষার্থীদের আলটিমেটামের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা 7 কলেজ আলাদা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অধিভুক্ত কলেজ অধ্যক্ষদের সঙ্গে বৈঠক শেষে চলতি শিক্ষাবর্ষ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। শিউলি শবনমের রিপোর্ট। শিক্ষার মান উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে 2017 সালে ঢাকার বড় 7টি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। তবে বাস্তবে শিক্ষক, আবাসন সংকট, মানহীন শিক্ষাসহ নানান সংকটের জেরে বারবার রাস্তায় নামে শিক্ষার্থীরা। সবশেষ সোমবার দুপুরে আবারও আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সহ 6 দফা দাবি বাস্তবায়নে 4 ঘন্টার আলটিমেটাম দেয়। এমন পরিপ্রেক্ষিতে 7 কলেজের অধ্যক্ষদের সঙ্গে বেলা 12:30 থেকে টানা 2.5 ঘন্টা বৈঠক করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি জানান, এখন থেকে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকবে না রাজধানীর 7 কলেজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত সরকারি 7 কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবছর থেকেই অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর আগে আমরা 2025-26-এর ভর্তি হবে না মর্মে আমরা লিখিতভাবে মন্ত্রণালয়কে জানিয়েছিলাম। তিনি 7 কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুঃখ প্রকাশ করেন। বলেন, নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ হলেও যারা ভর্তি আছেন তাদের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবে। যেসব শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা কার্যক্রমের অধীনে রয়েছেন তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবে যাতে তাদের শিক্ষা জীবন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। শিক্ষার্থীদের দাবি অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনার সিদ্ধান্তের কথা জানানো হয় সংবাদ সম্মেলনে। আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। জনগণের দুর্ভোগ হয় এমন কর্মসূচি পরিহারের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আর 7 কলেজ শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। পুলিশ ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা না করলে বড় ধরনের সংঘর্ষ হতে পারত বলে মন্তব্য ডিএমপি কমিশনারের। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। বেশ কয়েকদিন ধরে বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছে ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীরা। সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এসব কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিষয়টি নিয়ে বৈঠক করেন বেশ কয়েকজন উপদেষ্টা। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে মন্তব্য করে রাস্তা অবরোধ না করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তাদের মাঠ আছে অথবা আমাদের সরোয়ার্দী উদ্যান আছে, এই সব জায়গায় এসে যদি প্রতিবাদটা করে
সবচেয়ে ভালো। তা না হলে রাস্তাঘাটের এটা বন্ধ করলে একটা যানজটের হয়, এটা কিন্তু জনগণ কিন্তু একটা দুর্ভোগের ভিতরে পড়ে। বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা। এগুলি তো অনাকাঙ্ক্ষিত, এগুলি অ্যাভয়েড করার জন্য আমাদেরকে আরও বেশি উদ্যোগ নেওয়ার আমরা চেষ্টা করব। ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবেলার কারণে রক্তক্ষয়ী সংঘর্ষ এড়ানো গেছে বলে মন্তব্য ডিএমপি কমিশনারের। আমরা তো কোনো ধরনের লেথাল কোনো কিছু ব্যবহার করি নাই, ইভেন পানিটাও ব্যবহার করি নাই 1-2 বার। আমরা অত্যন্ত ধৈর্য পরিচয় দিয়েছি আমি মনে করি পুলিশ কমিশন। হ্যাঁ, নতুবা তো আপনার রক্তক্ষয়ী সংঘর্ষ হতো। ভবিষ্যতে যে কোনো ধরনের সংঘাত এড়াতে পুলিশ সতর্ক রয়েছে বলেও জানান তিনি। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। দেশের 4টি বিমানবন্দর নির্মাণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিক সহ 11 জনের বিরুদ্ধে 812 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 4টি মামলা করেছে দুদক। এছাড়া নিম্নমানের ইভিএম মেশিন কিনে রাষ্ট্রের 4000 কোটি টাকা গচ্চার অভিযোগে ডক্টর জাফর ইকবাল সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত চলছে বলেও জানায় দুদক। সোহেল সামির রিপোর্ট। সোমবার দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন সংস্থাটির মহাপরিচালক। এ সময় জানান, দেশের 4টি বিমানবন্দর নির্মাণে অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিক সহ 11 জনের বিরুদ্ধে 4টি মামলা করা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকায় বাস্তবায়িত ইনস্টলেশন অফ রাডার উইথ সিএনএস এটিএম, উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেটের সম্প্রসারণ কাজে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর, কক্সবাজারের রানওয়ে এবং নতুন টার্মিনাল নির্মাণ কাজে প্রচলিত ক্রয় প্রক্রিয়ার বিদ্যমান বিধান লঙ্ঘন করে প্রায় 150 কোটি টাকা আত্মসাতের অভিযোগে তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক প্রধানমন্ত্রী সামরিক উপদেষ্টা 10 জনের বিরুদ্ধে আজ একটি মামলা রুজু হয়েছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে ও পারিতোষিকের বিনিময়ে বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানের আড়ালে অ্যারোনেস ইন্টারন্যাশনালকে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ করেন দুদকের ডিজি। বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানের আড়ালে স্থানীয় প্রতিষ্ঠান অ্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেডের মাধ্যমে কাজ করে ব্রিফিংয়ে অর্থ আত্মসাৎ করে নিম্নমানের ইভিএম মেশিন কেনার সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্তের ঘোষণা দেন দুদক মহাপরিচালক। 618টি মেশিনের মধ্যে দৈব চয়নের মাধ্যমে কয়েকটি মেশিনের অপারেশনাল ক্যাপাসিটি যাচাই করা হয়। যাচাইকালে মেশিনসমূহের যান্ত্রিক ত্রুটি পরিলক্ষিত হয়, যা নিম্নমানের মেশিন ক্রয়ের ইঙ্গিত বহন করে। ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের মতো ব্যক্তিগণ কোন ভিত্তিতে মেশিনগুলোকে যথাযথ মনে করেছিলেন সেটিও কমিশনের দৃষ্টিগোচরে আনা আবশ্যক মর্মে প্রতিমান হয়েছে টিমের নিকট। হাজার হাজার কোটি টাকা খরচ করে আনা এসব ইভিএম এখন অকার্যকর। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। জামায়াত ইসলামীর আমিরের সাক্ষাতের 1 সপ্তাহের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে বৈঠক করল বিএনপি। বৈঠকে প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন নিয়ে একমত হয়েছে দুই দলই। এছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও আইন শৃঙ্খলা স্বাভাবিক করা সহ 10 দফা সিদ্ধান্তে তারা একমত হন বলে জানিয়েছেন দল দুটির শীর্ষ নেতারা। মাহিলা ইসলামের রিপোর্ট জানাচ্ছেন খুরশিদ আলম। বরিশালে গত 21 জানুয়ারি ইসলামী আন্দোলনের আমির ও চরমনাই পীর সৈয়দ রেজাউল করিমের সাথে বৈঠক করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ইসলামের বিভিন্ন বিষয়ে দল দুটির মতের ভিন্নতা থাকলেও তাদের এই বৈঠক রাজনৈতিক অঙ্গনে কৌতূহলের জন্ম দেয়। জামায়াত আমিরের সেই বৈঠকের 1 সপ্তাহের মধ্যে সোমবার দুপুরে রাজধানীতে ইসলামী আন্দোলনের কার্যালয়ে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে দল দুটির শীর্ষ নেতাদের মধ্যে আলোচনা চলে প্রায় 2 ঘন্টা। বৈঠক শেষে যৌথ ব্রিফ করেন বিএনপি মহাসচিব ও ইসলামী আন্দোলনের আমির। 6 মাস তো প্রায় চলেই গেল, আর 1 বছরের মধ্যেই সুন্দর একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে, এটাই আসলে মূলত আমাদের কথা। এ সময় বিএনপি মহাসচিব জানান, ইসলামী আন্দোলনের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে। দুর্নীতিবাজ, সন্ত্রাসী, খুনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, ভোটাধিকার সহ সকল মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত গড়ে তোলা, ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা, প্রশাসনে এখন বিদ্যমান আওয়ামী ফ্যাসিবাদের দোষরদের দ্রুত অপসারণ করা, মোটামুটি ঐক্যমতে পৌঁছেছে। ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো এখন থেকে একে অপরের বিরুদ্ধে আঘাত করে আর কোনো কথা বলবে না ও ইসলামী শরিয়া বিরোধী কোনো বক্তব্য দেবে না বলেও
একমত হন তারা। ইসলামী শরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না এবং ইসলাম বিরোধী কোনো কথা কেউ বলবে না। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বোট ক্লাবে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর ও হত্যার হুমকির মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমণি। সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 1000 টাকা বন্ডে তার জামিন মঞ্জুর করেন। বিস্তারিত তানজিলা তাসনিমের রিপোর্টে। 2021 সালে পরিমণি ও তার সহযোগীরা সাভারের বোট ক্লাবে ভাঙচুর ও ব্যবসায়ী নাসির উদ্দিনকে মারধর করেন। এই ঘটনায় পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদি জিমির বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা করেন নাসির উদ্দিন। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে পরিমণির জড়িত থাকার প্রাথমিক প্রমাণ মেলে। গত বছর 17 এপ্রিল আদালতে হাজির হতে জারি হয় সমন। তবে 9 মাস পেরিয়ে গেলেও অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে হাজির হননি পরিমণি। এ অবস্থায় রোববার নাসির উদ্দিনের এই মামলায় চার্জ গঠন করে গ্রেপ্তারি পরোয়ানা জারির মাধ্যমে বিচার কাজ শুরুর আদেশ দেন আদালত। সোমবার সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিন চান পরিমণি। পরে আদালত তার জামিন মঞ্জুর করেন। এ সময় পরিমণি বলেন, আদালতের প্রতি তার আস্থা রয়েছে। আমি আইনের উপরে শ্রদ্ধাশীল, আমার এই বিশ্বাসটা আমি আসলে একদম শেষ অবধি রাখতে চাই। আমি বিশ্বাস করি আমি আসলে ন্যায় বিচার পাবো। পরিমণির আইনজীবী বলেন, একটি মামলা চলার মধ্যেই ব্যবসায়ী নাসির উদ্দিন আরেকটি মামলা দায়ের করেন। একসাথে দুটো মামলা চলতে পারে না। বিজ্ঞ আদালত জামিনের প্রার্থনা মঞ্জুর করেছেন এবং পরিমণি জামিন প্রাপ্ত। এখন 1000 টাকার বন্ডে জামিন মঞ্জুর হয়েছে। এদিকে গত 25 জানুয়ারি ফেসবুক পোস্টের বিষয়ে কিছু বলতে রাজি হননি চিত্রনায়িকা পরিমণি। তানজিলা তাসনিম, 21 টেলিভিশন, ঢাকা। সাবেক প্রতিমন্ত্রী ডাক্তার এনামের গ্রেপ্তারের সাভারে জনমনে স্বস্তি নেমে এসেছে। ফ্যাসিস্ট সরকারের আমলে দখল দুর্নীতির মাধ্যমে গড়ে তোলেন অঢেল সম্পদের রাঘব বোয়ালের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সাধারণ মানুষ। শাহেদ জুয়েলের তথ্যচিত্র আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। আওয়ামী সরকারের আমলে হয়েছেন সংসদ সদস্য, ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর 15 বছরের ব্যবধানে হয়েছেন হাজার কোটি টাকার মালিক। 2003-এ এনাম মেডিকেল অ্যান্ড কলেজ গড়ে তোলার পর ক্যান্সার হাসপাতাল, নার্সিং ইনস্টিটিউট, ডায়াগনস্টিক সেন্টার, হোস্টেল সহ গড়ে তুলেছেন বিভিন্ন প্রতিষ্ঠান। মেজো স্ত্রী ফরিদা আক্তারের নামে ধামরাইয়ের নান্নার ও গাঙ্গুটিয়ায় জমি, সুঙ্গুরচরে 300% জমিতে আলিশান বাংলো, কয়েকটি ব্যাংকে কোটি টাকা আর নামে বেনামে অঢেল সম্পদ। রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকায় একাধিক ফ্ল্যাট রয়েছে ডাক্তার এনামের, যার বিষয়ে তদন্ত নেমেছে দুদক। সে হলো বড় নেতা, তার হুকুম ছাড়া তো এই কাজ হয় নাই। অনেক দুর্নীতিবাজ, সাভার আশুলিয়াতে লুটপাট, খুন, গুম সবই ওনার হুকুমে হয়েছে। অঢেল সম্পদের পাশাপাশি করেছেন দখলবাজি। সাভারের বংশী নদী দখল করে গড়ে তুলেছেন শেখ রাসেল মিনি স্টেডিয়াম। আর ত্রাণ প্রতিমন্ত্রী হওয়ার পর তার এপিএস স্বামীর বিরুদ্ধেও রয়েছে দুর্নীতিতে জড়িয়ে পড়ার অভিযোগ। রাস্তাটা পেঁচে নিয়ে গেছে। কে নিয়ে গেছে? এনাম সাহেব সন্ত্রাসী, উনি গডফাদার এই সাভারের, এই গডফাদার রাজীব, এদেরও আমরা বিচার চাই। জুলাই আগস্ট আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এদিকে ডাক্তার এনামের গ্রেপ্তারের খবরে স্বস্তি প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারগুলো। সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। জুলাই আগস্ট হত্যায় জড়িত ছিল, এনামের হুকুম ছিল। ডাক্তারের নাম ধরা পড়ছে, এটা শাস্তি হোক, সর্বোচ্চ শাস্তি হোক, এটাই চাই। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। মাইলেজের ভিত্তিতে পেনশন ও আনুতোষিক দেয়া সহ বিভিন্ন দাবিতে আজ মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাচ্ছে রেলের রানিং স্টাফরা। এতে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আন্দোলনকারীরা জানান, 160 বছরের বেশি সময় ধরে 1 লিটার জ্বালানি তেলে ট্রেন যত দূর যায় তার ভিত্তিতে বেতনের সঙ্গে ভাতা পেয়ে আসছিলেন কর্মচারীরা। দৈনিক 8 ঘন্টার বেশি কাজ করলে বাড়তি অর্থ পেতেন তারা। এছাড়া 75% অর্থ যোগ করে অবসরকালীন অর্থের হিসাব হতো। 2021 সালের 3রা নভেম্বর অর্থ মন্ত্রণালয় এই সুবিধা সীমিত করলে সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে আসছিলেন কর্মচারীরা। বারবার আশ্বাসের পরও দাবি না মানায় এই কর্মসূচি দিয়েছে তারা। 22 সালে যারা ভর্তি হয়েছিল, স্টাফ যাদেরকে নিয়োগ করা হয়েছিল, তাদের এই শর্ত 12-13
ভারতের যে অপারেটরের শর্ত দিয়ে এইটা বাতিল করতে হবে। সচিব স্যার এবং ডিজি স্যার খুবই আন্তরিক, তারা সার্বক্ষণিক অর্থ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রাখতেছেন এবং আমরা খুবই আশাবাদী যে খুব সহসাই এই সমস্যাটা কেটে যাবে। দর্শক, এই মুহূর্তে কমলাপুরে আছেন আমাদের সহকর্মী সিরাত আল মুস্তাকিম নিশান, যুক্ত হচ্ছি তার সঙ্গে। নিশান, কমলাপুরের এখন কি অবস্থা এবং ধর্মঘট কি আদৌ হচ্ছে কিনা? ধন্যবাদ রিয়াজ হাফিজ। আমি এই মুহূর্তে আছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। রেলওয়ে কর্মকর্তা কর্মচারী যারা রানিং, তাদের যে কর্মবিরতি, সেই কর্মবিরতির কারণে কিন্তু আমরা যেটি শুনতে পেরেছি, তারা কিন্তু আজকে রাত 12টা থেকে কিন্তু সারা বাংলাদেশের সাথে রেল চলাচল বন্ধ হতে চলেছে এবং তাদের যে কর্মবিরতি সেই কর্মবিরতির কারণেই কিন্তু এই রাত 12টার পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে রেল চলাচল বন্ধ হতে চলেছে। তাদের যে দাবি দেওয়া ছিল, সেই দাবি দেওয়ার ভেতরে কিন্তু আমরা জানি যে তাদের দাবি দেওয়ার ভেতরে ছিল যে রানিং যে অ্যালাউন্স বা যেটাকে বলা হয় প্রদান, যেটাকে বলা হয় কাট অফ পে এবং যে তাদের যে মাইলেজ, সেই মাইলেজটা তাদের যে পেনশনের সাথে প্রদান এবং আনুতোষিক যে সুবিধাগুলো ছিল, সেই আনুতোষিক সুবিধাগুলো বন্ধের কারণে কিন্তু তারা এই কর্মবিরতিতে যাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং একটু জানিয়ে রাখতে চাই, সারা দেশের যে আজকে রাত 12টা থেকে কিন্তু সারা দেশে কর্মসূচি পালন করতে যাচ্ছে রেলওয়ে রানিং স্টাফ ও কর্মচারী সমিতি। তারা জানিয়েছে তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই তাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে অনড় থাকবেন। এবং তারা বলছেন যে তাদের যে 21 সালের পর থেকে কিন্তু তাদের এটি সীমিত করা হয়, যে তাদের যে সুযোগ সুবিধা ছিল, তাদের যে কাট অফ পে বা যে মাইলেজ সুবিধা ছিল, যেটি পেনশনের সাথে প্রদান করা হতো, সেটি কিন্তু সীমিত করা হয়। এবং তারপরে কিন্তু তাদের আস্তে আস্তে তাদের যে বিভিন্ন আনুতোষিক যে সুবিধাগুলো ছিল, সেই সুবিধাগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়। তারা কিন্তু গত সরকারের আমলেও কিন্তু তারা দাবি দাওয়াগুলো তুলেছিল সরকারের কাছে এবং এই সরকারের কাছে কিন্তু তারা সেই দাবি দাওয়াগুলো তুলছেন। এবং একটু জানিয়ে রাখতে চাই, যারা যাত্রী আছেন, যারা আগামী কয়েকদিনের টিকিট কেটেছেন, তারা কিন্তু খুবই দুর্ভোগে পড়েছেন এবং তারা কিন্তু বিভিন্নভাবে কিন্তু যারা কক্সবাজার বা বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার জন্য টিকিট কেটেছেন বা যারা বিভিন্ন হোটেল বুকিং করেছেন, তারা কিন্তু খুবই দুর্ভোগে আছেন। তবে যেসব ট্রেন 12টার আগে ছেড়ে যাচ্ছে, অর্থাৎ তারা বলেছে, যারা কর্মচারীরা তারা বলেছে যে 12টা থেকে পুরো বাংলাদেশের সাথে তারা যে কর্মবিরতি বা তারা যে রেল চলাচল বন্ধ করবেন, কিন্তু যারা 12টার আগে যেসব ট্রেন ছেড়ে যাবে কমলাপুর থেকে, সেগুলো কিন্তু নির্দিষ্ট গন্তব্য যাওয়ার পরেই কিন্তু কর্মবিরতিতে যাবে, মাঝপথে কর্মবিরতিতে যাবে না, এমনটি কিন্তু জানিয়েছে রেলওয়ে কর্মকর্তা কর্মচারী। যে তাদের যে দাবি দাওয়াগুলো নিয়ে তাদের সাথে কথা বলেছেন, তারা কিন্তু এমনটি জানিয়েছেন। রিয়াজ হাফিজ, আমি কিন্তু এই সর্বশেষ যে তথ্য, সেই তথ্য কিন্তু কমলাপুর থেকে দিয়েছিলাম। এই ছিল আমার হাতে সর্বশেষ। নিশান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কমলাপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী সিরাত আল মুস্তাকিম নিশান। এবং আমরা যেমনটা জানছিলাম, তারা ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাত 12টার পর। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে। পুতুলের নিয়োগ খতিয়ে দেখবে পররাষ্ট্র মন্ত্রণালয়, হাসিনাকে ফেরত দেবে ভারত, আশা টবি ক্যাডম্যানের। আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ইংরেজি নববর্ষ 2025 উপলক্ষে নরেন্দ্র মোদী প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন। তিনি সেখানে লিখেছেন, নববর্ষের শুভেচ্ছা। শুভেচ্ছা বার্তায় মোদী বলেছেন, ভারত বাংলাদেশের সঙ্গে মিলিতভাবে দুই দেশের জনগণের শান্তি, নিরাপত্তা এবং উন্নতির জন্য একসাথে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ। শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করার বিষয়ে এখনও কোনো তথ্য নেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সাইমা ওয়াজেদ পুতুলের নিয়োগের ক্ষেত্রে কোথায় ব্যত্যয় হয়েছে তা খতিয়ে দেখবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো। পুতুলের বিরুদ্ধে দুর্নীতির মামলার তথ্য দুদক থেকে এখনও পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেনি বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। তিনি জানিয়েছেন, ইউএসএআইডির অর্থায়ন বন্ধে ট্রাম্প প্রশাসনের নির্দেশনার প্রভাব পুরো বিশ্বজুড়েই পড়বে। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার সুইজারল্যান্ড সফর ও পরবর্তী আন্তর্জাতিক ফোরামে যোগদানের বিষয়গুলো তুলে ধরেন মুখপাত্র। মাননীয় আইন উপদেষ্টা জানিয়েছেন, ইন্টারপোল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করেছে। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য জানতে চাওয়া হয়েছিল। এ বিষয়ে আমাদের বক্তব্য হচ্ছে যে কোনো দেশ থেকে সন্দেহভাজন অপরাধীর তথ্য দিয়ে সংশ্লিষ্ট দেশটি ইন্টারপোলে আবেদন করে
রেড নোটিশ জারি করতে পারে। রেড নোটিশ ইন্টারপোলের আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানার সমতুল্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সাবেক প্রধানমন্ত্রীর মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নিয়োগ সংক্রান্ত প্রশ্নে ব্যত্যয় খতিয়ে দেখার কথা জানান মুখপাত্র। দুর্নীতি মামলার আসামি সাইমা ওয়াজেদ পুতুলের হুয়ের দায়িত্বে না থাকার বিষয়ে ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয় দুদকের চিঠি মন্ত্রণালয় পেয়েছে কিনা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো তথ্য নেই। আমরা সবাই জানি যে দ্বৈত নাগরিকত্ব থাকলে সরকারি কোনো কর্মে নিযুক্ত হওয়া যায় না, এটা সাধারণ একটা প্রক্রিয়া। এর ব্যত্যয়গুলো কোথায় হয়েছে, কীভাবে হয়েছে, সেটা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো খতিয়ে দেখবে। সীমান্ত সমস্যা ও ভারতের প্রজাতন্ত্র দিবসে উপদেষ্টাদের উপস্থিতি নিয়ে বিভ্রান্তির ব্যাখ্যাও দেন তিনি। যখন এই সীমান্ত সমস্যা হবে, সীমান্ত ব্যবস্থাপনার যে রেগুলার মেকানিজম আছে, এই রেগুলার মেকানিজমের মধ্যে দিয়ে আমরা বিষয়গুলো অ্যাড্রেস করার চেষ্টা করছি এবং করব। মন্ত্রণালয় জানিয়েছে থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনে এবার সভাপতিত্ব করবে বাংলাদেশ। আসন্ন সম্মেলনে বাংলাদেশ বিমস্টেকের সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। ন্যায় বিচারের পক্ষে দাঁড়িয়ে ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে এমনই প্রত্যাশা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যানের। এদিকে এদিন 2 আওয়ামী লীগ নেতা ও 6 পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। শাকির আরজুর রিপোর্ট। শেখ হাসিনাকে ফেরত চেয়ে মাসখানেক আগেই ভারতকে কূটনৈতিক পত্র দিয়েছে বাংলাদেশ। তবে তা পাওয়ার বিষয়টি স্বীকার করলেও এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি নয়াদিল্লি। এদিকে এদিন 2 আওয়ামী লীগ নেতা ও 6 পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। আজকে যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে তাদের প্রত্যেকেই ঢাকা শহরের সবচাইতে যে সমস্ত আলোচিত হত্যাকাণ্ডগুলো সেগুলোর সাথে তাদের সরাসরি সম্পৃক্ততা এগুলো আইডেন্টিফাই হওয়ার পরেই তদন্ত সংস্থা তাদের ব্যাপারে গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছেন এবং সেটা আজকে আদালত মঞ্জুর করেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্যুতে ভারত ন্যায় বিচারের পক্ষে থাকবে এমন আশা চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শকের। ন্যায় বিচারের স্বার্থে ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে বলে আশাবাদ ব্যক্ত করছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার দেশীয় আইনে আন্তর্জাতিক মানের হচ্ছে। এ পর্যায়ে বাংলাদেশের কি করা উচিত জানতে চাইলে চিফ প্রসিকিউটর বলেন, সরকারের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। আন্তর্জাতিক নর্মস মেনে তাকে বাংলাদেশের কাছে প্রত্যার্পণ করবে। শাকিরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট। সোমবার হোসাফ মিটারের মালিক মোয়াজ্জেম হোসেনের আবেদনে বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি শওকত আলী চৌধুরীর কোর্ট এই আদেশ দেন। এর আগে গত বছর 27 নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত মামলার দায় থেকে আসামিদের অব্যাহতি দেন। বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় আসামি ছিলেন 13 জন। 2008 সালের 26 ফেব্রুয়ারি খালেদা জিয়া ও তার মন্ত্রিসভার সদস্যসহ 16 জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলাটি করেন দুদকের তৎকালীন সহকারী পরিচালক শামসুল আলম। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে জাতীয়করণ করতে মঙ্গলবার দুপুর 2টা পর্যন্ত সরকারকে আলটিমেটাম দেওয়া হয়েছে। দাবি পূরণ না হলে কঠিন কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। সকাল থেকে রাজধানীর শাহবাগে চারুকলা অনুষদের সামনে অবস্থান নেন শিক্ষকরা। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণের দাবিতে টানা 9ম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। এ সময় রোববারের পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের শাস্তির দাবি জানান তারা। ইবতেদায়ী শিক্ষকদের প্রতি চরম বৈষম্য হচ্ছে দাবি করে বক্তারা বলেন, এই দেশে বৈষম্যের ঠাঁই হবে না। 40 বছর ধরে মাদ্রাসা শিক্ষকরা বিনা বেতনে মানবেতর জীবনযাপন করছেন বলেও অভিযোগ তাদের। জরিপ করা হয়েছে, তথ্য নেওয়া হয়েছে, গবেষণা করা হয়েছে, সেখানেও 1 নাম্বার সুপারিশ আসছে স্বতন্ত্র মাদ্রাসাকে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ দেওয়া হোক। 40 বছরের ভিতরে আমার 1500 মাদ্রাসা শুধু সহকারী শিক্ষককে 3500 টাকা, প্রধান শিক্ষককে 3500, সহকারী শিক্ষককে 3300 টাকা করে বেতন দেওয়া হয়। সংসদ মাদ্রাসা শিক্ষক যারা আছেন তারা সবাইকে নিয়ে একটু বসবেন, এটা কিভাবে সমাধান করা যায় তারা চিন্তা ভাবনা করবেন। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। রাজধানীতে হয়ে গেল আল আরাফা ইসলামী ব্যাংকের ব্যবসা উন্নয়ন সম্মেলন 2025।
এতে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খাজা শাহরিয়ার সম্মেলনের উদ্বোধন করেন। ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন পর্ষদ পরিচালক আব্দুল ওয়াদুদ, শাহিনুল ইসলাম, অধ্যাপক ডক্টর এম আবু ইউসুফ, আশরাফুল হাসান এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক রাফাতুল্লাহ খান, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাদিম, আবদুল্লাহ আল মামুন, ফজলুর রহমান চৌধুরী, আসাদুজ্জামান ভূঁইয়া, আমিনুল ইসলাম ভূঁইয়া, মোহাম্মদ হোসেন, কাজী মাহমুদ করিম, এস এম আবু জাফর এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও 226টি শাখার ব্যবস্থাপকবৃন্দ। সোশ্যাল ইসলামী ব্যাংকের দনিয়া শাখার উদ্যোগে হয়ে গেল গ্রাহক সমাবেশ 2025। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নাজমুস সায়েদাত। উপস্থিত ছিলেন দনিয়া শাখার ব্যবস্থাপক ASM ফজলুর রহমান মোল্লা, ধানমন্ডি শাখা ব্যবস্থাপক ওয়ালিউল্লাহ, শরিয়া সুপারভাইজারি কমিটি সেক্রেটারিয়েটের প্রধান সৈয়দ জয়নাল আবেদিন, ট্রেড ফাইন্যান্স অ্যান্ড RMG প্রধান আল মাসুদ সহ শাখার কর্মকর্তাবৃন্দ। সমাবেশে প্রায় 200 গ্রাহক যোগ দেন এবং ব্যাংকের সেবায় তারা সন্তুষ্টি প্রকাশ করে সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। ব্যবস্থাপনা পরিচালক নাজমুস সায়েদাত ব্যাংকের প্রতি আস্থা রাখার জন্য গ্রাহকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পূবালী ব্যাংক ও বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশন চালু করেছে কো-ব্র্যান্ডেড ডেবিট ও ক্রেডিট কার্ড। চিকিৎসা, শিক্ষা, গবেষণা ও স্বাস্থ্যসেবায় উৎকর্ষে বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সাথে এ সেবা চালু করল। কার্ড উন্মোচন করেন বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সভাপতি জাতীয় অধ্যাপক ডাক্তার AK আজাদ ও পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আনিসুজ্জামান। উপস্থিত ছিলেন মেজর সালেক চৌধুরী, বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সাইফুদ্দিন, পূবালী ব্যাংকের ঢাকা কেন্দ্রীয় অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক আবু লাইস মোহাম্মদ শামসুজ্জামান, হেড অফ কার্ড বিজনেস ডিভিশন ও মহাব্যবস্থাপক NM ফিরোজ কামাল সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। শেষ করছি রাতের 21 সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। এবার 7 কলেজের শিক্ষার্থীদের 24 ঘন্টার আলটিমেটাম, ডক্টর মামুনের পদত্যাগ ও পুলিশি হামলার বিচার দাবি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মুক্ত হচ্ছে 7 কলেজ, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় নিয়ে চলছে আলোচনা। 812 কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তারিক সিদ্দিকের বিরুদ্ধে মামলা, খতিয়ে দেখা হচ্ছে জাফর ইকবালের সংশ্লিষ্টতা। এবার ইসলামী আন্দোলনের সাথে বিএনপির বৈঠক, নির্বাচন সহ 10 দফা নিয়ে ঐকমত্য। ব্যবসায়ী নাসিরকে হত্যা চেষ্টা মামলায় পরিমনির জামিন, কথা বলেননি ফেসবুক পোস্ট নিয়ে। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন। শুভরাত্রি।